সুধী দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জেনারেল ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন ডক্টর মোস্তাক আহমেদ, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হসপিটাল। আমরা আজকে কথা বলবো পিত্তথলির পাথরের আধুনিক চিকিৎসা নিয়ে। চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার, আমরা আজকে কথা বলতে যাচ্ছি পিত্তথলির পাথর নিয়ে। তো একটু শুরুতে জেনে নিব যে এই পিত্তথলির পাথর আসলে কেন হয়? পিত্তথলির পাথরের প্রবলেমটা আসলেও এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। তো সত্যি বলতে যেটা এখনও এটা কেন হয় এই ব্যাপারে খুব পরিষ্কার করে কোনো ধারণা এখনও নেই। তারপরেও বলা হয় যে 40 বছরের কাছাকাছি বয়সের মানুষদের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়, এবং যারা সাধারণত একটু ফ্যাটি ফুড বা তৈলাক্ত খাবার একটু বেশি খেয়ে থাকেন তাদের ক্ষেত্রেও এই অসুখের প্রবণতাটা একটু বেশি দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, আপনাদের কাছে রোগী যখন আসে কি ধরনের আসলে লক্ষণ নিয়ে আসে? বেশিরভাগ ক্ষেত্রেই তারা যখন আসেন দেখা যায় যে তাদের ডান দিকে পাঁজরের নিচটা একটু ব্যথা বা পেটের মাঝখানে একটু ব্যথা নিয়ে আসেন। বেশিরভাগই এটা হচ্ছে তৈলাক্ত জাতীয় খাবার খাওয়ার পরেই ব্যথাটা হয়। তারপরেও কিছু রোগী আমাদের কাছে আসেন যা তারা হয়তো পেটের অন্য কোনো সমস্যার কারণে পরীক্ষা করতে গেছেন, সেই সময় তাদের রিপোর্টে ধরা পড়েছে যে পিত্তথলিতে পাথর। তাদের হয়তো কোনো প্রবলেম হচ্ছিল না এটার জন্য, কিন্তু অন্য একটা অসুখের জন্য পরীক্ষা করতে গিয়ে এটা ধরা পড়েছে। আচ্ছা, তার মানে স্যার পাথর থাকলে সব সময় ব্যথা করবে এটার কোনো সব সময় ব্যথা করবে না আসলে। আচ্ছা, এখন স্যার পেশেন্ট যখন আসে অনেক সময় দেখা যায় যে ব্যথার সমস্যা নিয়ে ঠিকই আসছে, কিন্তু পিত্তথলির পাথরের সমস্যা দেখা যায় যে দীর্ঘদিন ধরে ভুগে আসছে। অনেক দিন ধরে ব্যথা করছে, ওষুধ খেয়েছে, ব্যথা থামিয়েছে, আবার এরকম ব্যথা হয়েছে, এরকম করে করে দেখা যায় যে বছর পার হয়ে আসে। তো এই যে পাথরের চিকিৎসার ক্ষেত্রে বেশি দেরি হয়ে গেলে কোনো সমস্যা আছে নাকি? দেরি হয়ে গেলে সমস্যা আছে আসলে, কারণ প্রতিবারই তার যখন ব্যথা হয় সে সময় পেটের ভিতরে একটা প্রদাহ হয়, এবং প্রতিবার প্রদাহের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অপারেশনের যে জায়গাটা সেইটার অপারেশন প্রথম দিকে করলে যতটা সহজে করা যেত, দেরি করে আসলে সেটা করাটা একটু জটিল হয়ে যায়, এবং জটিল হলে সেইখানে দেখা যায় একটু ক্ষতিরও সম্মুখীন হতে হয়। তো সেই জন্য আসলে যত আর্লি আসা যায়, কারণ যেই জিনিসটা পিত্তথলি পাথর তো আসলে চিকিৎসা একমাত্র অপারেশন, সো এইটা যদি আমরা আগে করে ফেলি সেটাই বেটার, কারণ যেটা করতে হবে দেরি করলে সেখানে জটিলতা বেড়ে যায় আসলে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, চিকিৎসার আগে একটু জিজ্ঞেস করে নিব যে গল ব্লাডারের পাথর আসলে সব সময় তো ধরা পড়ে না, দেখা যায় যে অনেক সময় ব্যথার অন্য কারণও সাথে থাকে। তো স্পেসিফিক্যালি আমার গল ব্লাডারের পাথর আছে, এটা বের করার জন্য আসলে এটার কোনো পরীক্ষা নিরীক্ষা আছে নাকি আলাদা? আছে, অবশ্যই পরীক্ষা নিরীক্ষা আছে। এটার প্রথম যদি আমি একটা পরীক্ষা বলি তাহলে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করলেই আসলে এইটা ডায়াগনোসিস করা যায় বা রোগটা ধরা যায়। এইটা ছাড়াও আরও উন্নত ধরনের পরীক্ষা আছে, যেমন সিটি স্ক্যান করলেও এটা ধরা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা আলট্রাসোনোগ্রামেই ধরা যায়। আর আমাদের মধ্যে একটা ধারণা আছে সাধারণত পাথর হয়তো এক্সরেতে ধরা পড়ে, কিন্তু পিত্তথলির পাথরটা আসলে এক্সরেতে খুব কমই ধরা পড়ে। হয়তো কিডনিতে পাথর হলে সেটা ধরা পড়ে। এই জন্য পিত্তথলি পাথরের জন্য আসলে আলট্রাসোনোগ্রামটাই বেশিরভাগ ক্ষেত্রে রোগ ধরার জন্য বেশি সঠিক আসলে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, চিকিৎসার ক্ষেত্রে আপনি ফার্স্টেই বললেন যে এটা অপারেশন ছাড়ার কোনো গতি নাই। তো স্যার, কেন অপারেশন ছাড়া গতি নেই? আমাদের কি এমন কোনো ওষুধপত্র আবিষ্কার হয়নি যে খেয়ে আমাদের পাথরটা দ্রবীভূত হয়ে যাবে? না, এরকম হলে আসলে আমিও অনেক খুশি থাকতাম। তো আসলেও এখনও এরকম কোনো ওষুধ আসলে আবিষ্কার হয়নি যেটা আমার এই পাথরটাকে ভেঙে ফেলবে, বা এই পাথরটা আমরা চাইও না যে এটা খাদ্যনালী দিয়ে বের হয়ে যাক। কারণ খাদ্যনালী দিয়ে বের হতে গেলেও এটা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আর এইটা অন্যান্য ক্ষেত্রে যেরকম পাথরটা ক্র্যাশ করে বের করা যায়, এই ক্ষেত্রে এটা সম্ভব না, বা এটা আসলে কোনো ওষুধেও কাজ হয় না। এই জন্যই আমরা বলছি আসলে এটা অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই। আচ্ছা স্যার, অপারেশনের চিকিৎসাটা শোনার আগে আমি একটু বলে নিতে চাচ্ছি যে অনেক সময় পেশেন্ট আসে, বলে যে গল ব্লাডারে প্রবলেম আছে কিন্তু আপাতত অপারেশন করতে মানা করেছে। দেখা যায় যে তাদের রিপোর্টে অনেক সময় দেখা যায় গল ব্লাডার স্লাজ বলে একটা ব্যাপার দেখা যায়। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে কি আসলে অপেক্ষা করার প্রয়োজন আছে নাকি তখনই অপারেশন করাটা দরকার? না, আপনি ঠিকই বলেছেন। আসলে অনেকেরই রিপোর্ট এইভাবে থাকে যে গল ব্লাডার স্লাজ, এইসব রোগীর ক্ষেত্রে অপারেশন করাটা জরুরি না। কারণ গলব্লাডার স্লাজ অনেক সময় থাকে যেটা হয়তো পরবর্তীতে আর থাকে না, এটা ঠিক হয়ে যায়,
কিন্তু যদি এরকম হয় যে তার এই স্লাজটা তার ব্যথার কারণ, সেক্ষেত্রে অনেক সময় আমরা অপারেশন করতে বলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্লাজের কারণে আসলে অপারেশন করতে হয় না। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, অপারেশনের ক্ষেত্রে জিজ্ঞেস করবো যে কত রকম পদ্ধতি আছে অপারেশনের? এইটা অপারেশনের আসলে পদ্ধতি আছে দুই ধরনের, আমি যদি খুব বড় দাগে বলি। একটা হচ্ছে একটু কেটে অপারেশন, বড় একটা কেটে, একটা হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে, যেটা আসলে আধুনিক পদ্ধতি এখন, সেখানেও কাটা হয় আসলে। কিন্তু অন্যান্য মানে বড় যেটা বললাম কেটে, সেখানে হয়তো যেখানে আমাদের অনেক বড় একটা কাটতে হয়, এখানে হয়তো শুধুমাত্র 4টা ছোট ছোট কাটা, 2টা 1 সেন্টিমিটার করে, আর 2টা হচ্ছে 1/2 সেন্টিমিটার। অনেক সময় আমরা 1/2 সেন্টিমিটার একটা দিয়েও 3টা দিয়েও করে ফেলতে পারি। আর এই দুইটাই হচ্ছে আসলে পদ্ধতি এটা। আচ্ছা, এখন স্যার ডিফারেন্সটা কি? আমার পেট কেটে করার মাধ্যমে অনেকে ভাবে যে পেট কেটে করলে হয়তো বা সম্পূর্ণরূপে পাথরগুলা কালেক্ট করে নিয়ে আসা যায়। ল্যাপারোস্কোপি এত ছোট ছোট 4-5 2-3টা পোর্ট, এই পোর্টের মাধ্যমে সব পাথর কি আসলে আসা সম্ভব কিনা, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। আপনি আসলে সঠিকই বলেছেন। আমাদের কাছে অনেক রোগীরাই আসেন যারা এসে বলেন যে স্যার আমরা শুনলাম যে যন্ত্র দিয়ে করলে ভিতরে পাথর থেকে যায়, এই কথাটা কতটুকু সত্য? আসলে এই কথাটা একদমই সত্য না, কারণ আমরা কেটে করলে যেভাবে অপারেশন করি এবং যন্ত্র দিয়ে করলে ভিতরের কাজটুকু আসলে একই। আমরা পিত্তথলিটা পুরোটুকুই পাথরসহ নিয়ে আসি। তো আসলে প্রত্যন্ত অঞ্চলে অনেক ডাক্তাররা রোগীদের এই ধরনের কথা বলে থাকেন। আসলে তাদের হয়তো ওই ল্যাপারোস্কোপি চিকিৎসাটার সাথে তারা ওইটা করে অভ্যস্ত নন, বা ওই ক্ষেত্রে তাদের দক্ষতাটা নেই। তো তারাই হয়তো রোগীকে বোঝান যে তারা যদি কেটে না করেন তাহলে হয়তো পাথর থেকে যাবে। তো এই কথাটা আসলে একদমই সঠিক না, কারণ ল্যাপারোস্কোপি আসলে সর্বাধুনিক পদ্ধতি এবং এটার অনেক যেহেতু উপকারিতা, এই জন্যই আসলে এইটাকে মানে অত্যাধুনিক চিকিৎসা হিসেবে বেছে নেওয়া হয়েছে। ধন্যবাদ স্যার। স্যার, অনেকের প্রশ্ন থাকে যে পিত্তথলির পাথরগুলো বের করে পিত্তথলি রেখে দেওয়া যায় কিনা। স্যার, এই ব্যাপারে কি বলবেন? না, আসলে এটা রেখে দেওয়া যায় না, কারণ আমরা পাথর বের করে ফেলা এটা আসলে চিকিৎসা না। আমরা চাই যে এই পরবর্তীতে এই সমস্যাটা না হোক। তো পিত্তথলিটা আসলে হচ্ছে একটা পাথরের উৎস। তো আমরা যদি ওইটাকে রেখে শুধু পাথরগুলা বের করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে কিছুদিন পরে আবার ওইখানে পাথর হবে, তো তাকে আবার একটা বড় অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এই জন্য আসলে পিত্তথলিটা রেখে শুধু পাথর নিয়ে আসা, এটা এইভাবে চিকিৎসাটা করা সম্ভব না। আচ্ছা স্যার, দীর্ঘদিন ধরে যদি অপারেশন না করা হয়, পাথরগুলো যদি রয়ে যায়, সেখান থেকে কি জটিলতা হতে পারে? ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে এখান থেকে অনেক রকমের জটিলতা হতে পারে। যেরকম তার তো ঘন ঘন ব্যথা হতে পারে, এবং এই ব্যথা থেকে তার অনেক সময় মৃত্যু ঝুঁকি পর্যন্ত হয়, কারণ অনেক সময় ছোট ছোট পাথর থাকলে এগুলা বের হয়ে যেতে চেষ্টা করে, এবং বের হয়ে গেলেও তখন আরেকটা অগ্ন্যাশয়ের প্রদাহ বা প্যানক্রিয়াটাইটিস বলে একটা অসুস্থতার মধ্যে রোগীরা অনেক সময় ভুগে থাকেন। সেটা অনেক সময় আসলে মৃত্যু ঝুঁকির কারণও হতে পারে। আরেকটা হতে পারে যেটা দীর্ঘদিন থাকলে আসলে এই পাথর থেকেও আরও অনেক পিত্তথলির বিভিন্ন রোগ হতে পারে, বা পাথরটা পিত্তথলির মুখে আটকে গিয়ে পিত্তথলিটা বড় হয়ে সেখানে ইনফেকশন হতে পারে, বিভিন্ন রকম জটিলতা হতে পারে। স্যার, কোনো ধরনের জন্ডিসও কি দেখা দিতে পারে এটা থেকে? এই পাথরগুলো যখন পিত্তথলি থেকে বের হয়ে পিত্তনালীতে আটকে যায়, সেক্ষেত্রে অনেক সময় রোগীরা আমাদের কাছে জন্ডিস নিয়ে আসে। স্যার, একটা প্রশ্ন থাকে, অনেকে করেছিলেন যে পিত্তথলি অপসারণের পর সেকেন্ডবার ওখানে বা আশেপাশে কোনো পাথর কি আবারও হতে পারে, সম্ভাবনা কি আছে? আবারও হতে পারে। আসলে এই পাথরগুলো তৈরি হয় দুইটা সোর্স থেকে। আসলে একটা হচ্ছে পিত্তথলিতে হয়, আরেকটা হচ্ছে লিভারেও অনেক সময় তৈরি হয়। তো যাদের ক্ষেত্রে এটা হয় যে লিভারের পাথরগুলোই এসে নিচে জমা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যদি পিত্তথলি ফেলেও দেই, তার আবার হতে পারে। আবার আরেকটাও ঘটনা ঘটে এই ক্ষেত্রে, যে পিত্তথলির পাথরগুলোই অপারেশনের সময় অনেক সময় পিত্তনালীতে গিয়ে চলে যায়, যেটা হয়তো ওই সময় বোঝা যায় না। পরবর্তীতে হয়তো এই পাথরটা যখন তাকে বিভিন্ন তার সমস্যা হয়, তখন আমরা পরীক্ষা করে জানতে পারি যে না, তার পিত্তনালীতেও আরেকটা পাথর আছে। আচ্ছা, তাহলে স্যার, পিত্তথলি অপসারণের পর রোগীদেরকে আসলে কিভাবে মেনটেন করে চলা উচিত বা কি ফলো করা উচিত? পিত্তথলি পাথর অপারেশনের পরে আসলে রোগীটি স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারবে। তাকে হয়তো আমরা প্রথম 1 মাস বলি যে একটু তৈলাক্ত জাতীয় খাবার এগুলো অ্যাভয়েড করতে, মানে একদম খাবে না তা না, রান্না মজা হতে যতটুকু তেল জাতীয় খাবার লাগে খেতে পারবে। উনি হয়তো পোলাও, মাংস, বিরিয়ানি এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবে। 1 মাস পর থেকে উনি একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ স্যার, আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আশা করছি আমাদের অনুষ্ঠান ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।